দেখুন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আসলে খুব মর্মান্তিক একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের মেক্সিমাম অঞ্চল যেমন ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে চাঁদপুর না সরি কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং সিলেটেরও কিছু কিছু অঞ্চল বন্যা প্লাবিত। তবে এই বন্যাটা কিন্তু আসলে প্রাকৃতিকভাবে কিছুটা আসছে, তার থেকে বেশি আমাদের ক্ষতি করেছে হচ্ছে ভারতের যে কিছু কিছু বাঁধ হঠাৎ করে কোনো বার্তা না দিয়ে ছেড়ে দেওয়াতে হচ্ছে বাংলার যে মানুষ মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যে পূর্ব পরিস্থিতি নেবে সেই সময়টা না পাওয়ার কারণে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা। কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন মানুষ হাতে সময় পায় একটু পরিস্থিতি নেওয়ার জন্য, কারণ পানিটা তখন আস্তে আস্তে আসে। পানিটা হয়তো বা জোয়ারের কারণেও আসতে পারে বা ম্যাক্সিমাম সময় দেখা গেছে কি বন্যার বৃষ্টির কারণে হয়। তো বৃষ্টিটা তো আস্তে আস্তে নামে, মানুষজন বুঝতে পারে যে না পানিটা বাড়তেছে ধীরে 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 2 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 ফিট, 1.5 ফিট এরকম করে বাড়তেছে এবং সময় নিয়ে বাড়ে। তখন মানুষ যেটা করে আসলে প্রস্তুতি নেওয়ার সময় পায়। কারো যদি বাসা একটু নিম্ন এলাকায় থাকে সে হয়তো বা আরেকটু উঁচু এলাকায় যায়। সেখানে যখন আরো একটু পানি ওঠে তখন আরেকটু উঁচু এলাকায় যায়। তো প্রস্তুতি নেওয়ার সময় পায়, সেটা দিন হোক বা রাত হোক মানুষের ভিতরে একটা সতর্কতা থাকে। এবার যেটা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের নামমাত্র বন্ধু দেশ ভারত, তারা যেটা করেছে সেটা হচ্ছে কি মানে হঠাৎ করে কোনো সতর্কতা না দিয়ে তাদের বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে আমাদের অনেকগুলো অঞ্চল হঠাৎ করেই বন্যা প্লাবিত। রাতের আধারে মানুষ চিন্তা ভাবনা করার সময় পায় না, মানুষ প্রস্তুতি নেওয়ার সময় পায় না, মানুষ তার শুকনা খাবার বলেন বা কোনো প্রিপারেশন মানুষ নিতে পারে না। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে বা যাদের জমি জমার মাঝখানে বাড়ি, চারিদিকে পানি উঠলে যাদের বের হতে সমস্যা হয়, বিশেষ করে তারা যে কি পরিমাণ সমস্যার ভিতরে পড়েছে বা আছে সেটা ধারণার বাইরে। পানির পরিমাণ এখন এমন অবস্থা, আপনার উদ্ধার কর্মীরা ঠিকঠাক ভাবে যেতে পারছে না। কারণ আজকে সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম, খবরে যা দেখলাম, আপনার দাউদকান্দির পর থেকে রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। ছাত্র সমাজ যারা আছে তারা চেষ্টা করছে জ্যামটাকে ক্লিয়ার করার জন্য। বাংলাদেশে এত বড় বিপদে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হওয়ার যে মানে প্রচেষ্টা, মানুষের বিপদে মানুষের যে এত সুন্দরভাবে দাঁড়াতে পারে, এইবার যে ঘটনাটা দেখলাম এর আগে, হ্যাঁ সব সময় দাঁড়িয়েছে, কেউ না কেউ দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষ আমরা সহযোগিতা করেছি, কোটি কোটি টাকা ত্রাণ কার্যক্রমে ব্যয় হয়েছে বা জনসাধারণ দিয়েছে, এবং কোনো না কোনো ভাবে কিন্তু আমরা এটা রিকভার করতে পারবো, এটাও পারবো। কিন্তু এই যে ভারতের হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রচুর পরিমাণে হয়েছে, আমরা সতর্ক থাকা অবস্থায় যদি বন্যাটা আসতো তাহলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি আসতো না, সবাই প্রিপারেশন নিতে পারতো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক জায়গায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। সেটা কি রকমের, বিভিন্ন জায়গায় আমাদের মানুষ আটকা পড়ে আছে, অনেক মানুষ হয়তো বা মারাও যাচ্ছে। আমরা কিছু কিছু মিডিয়ায় দেখছি যে আসলে ছোট বাচ্চার লাশ বা কিছু কিছু জায়গায় লাশ পাওয়া শুরু হয়ে গেছে। বন্যাটা পানিটা আরো নামলে আরো ভালোভাবে বোঝা যাবে, কারণ অনেকের বাড়িতে আটকা, কারণ সব জায়গায় তো আর যাওয়া সম্ভব হচ্ছে না। আর ঢাকা থেকে বা চিটাগাং থেকে বা আহ, যারা উদ্ধার কার্যক্রমে যাচ্ছে তারা কিন্তু গ্রামগঞ্জ চিনে না, তারা হুট করে একটা এলাকায় যাচ্ছে বা রাস্তার আশেপাশে যে বাড়িঘর গুলো সেখান থেকে হয়তো বা খুব ভালোভাবে রেস্কিউ করতে পারছে। যারা একটু ভিতরে বিশেষ করে সোনাগাজী, ফুলগাজী, ফেনীর অঞ্চল বা আপনার কুমিল্লা থেকে যে গ্রাম পর্যায়ে যারা আছে, যে রাস্তাঘাট বা রোডঘাট যারা চিনে না, সেখানে কিন্তু যাওয়াটা সম্ভব হচ্ছে না। তার ভিতরে কিছু পজিটিভ দিক আমি বলি আপনাদেরকে, যেটা সোশ্যাল মিডিয়া আজকে খুব হট পোস্ট বলা যায়, ম্যাক্সিমাম এই পোস্টটা দিচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের এই অবস্থায় দেখেন, পানি ছাড়ছে, বন্যা হয়েছে ঠিক আছে সম্বলিত, স্পিড বোট লাগবে অনেকগুলো, যেমন কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে, তারা কিন্তু কোনো ভাড়া নিচ্ছে না। ইঞ্জিনের জন্য তেল লাগবে, ফুয়েল স্টেশন, অনেকগুলো ফুয়েল স্টেশন তাদের মানে এই কাজগুলো যারা করছে, উদ্ধার কার্যক্রম বা ত্রাণের কাজ যারা করছে তাদের কাছ থেকে ফুয়েলের টাকা রাখছে না। এরপর হচ্ছে একুশে এক্সপ্রেস তাদের বাসে ভাড়া ফ্রি করে দিয়েছে। নৌকা নিয়ে যাওয়া সম্ভব না, প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস দিচ্ছে, এটাও বিশাল একটা ব্যাপার স্যাপার। ম্যাক্সিমাম হচ্ছে ওই এলাকায় মোবাইলের নেট মিনিট নাই, মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে, মোবাইল চার্জ নাই, টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আজকে রেকর্ড পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে এসেছে এই আহ, সরকার পতনের পরে। টিএসসি তে একদিনে 14 লাখ প্লাস টাকা উঠেছে ত্রাণের জন্য। আল সুন্নাহ দিচ্ছে 10 কোটি টাকারও বেশি, এবং হিন্দুরাও আল সুন্নাতে টাকা ডোনেট করছে ত্রাণের জন্য।
কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে, কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট মিনিট ফ্রি করে দিচ্ছে, যাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে পারে এবং বিভিন্ন জিনিস ভিডিও আপলোড করতে পারে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। রিক্সাওয়ালা পর্যন্ত তাদের সারাদিনের আয় বিভিন্ন ফান্ডে দান করছে, যাতে এই সব মানুষগুলোকে বাঁচানো যায়। কর্তৃপক্ষ আহ, কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য। মা বোনরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেওয়ার মতো কোনো কিছুই নাই। বাংলাদেশকে এত মানে সুন্দরভাবে একতাবদ্ধ হওয়ার ইতিহাস আমি আর বাংলাদেশের আগে দেখি নাই। আমার যতটুকু বয়স হয়েছে তার ভিতরে হয়তোবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এত কিছু দেখতে পারছি, বাট না হলে হয়তোবা পারতাম না। এবার আসি, আমি সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটা ডাটা নিয়েছি, আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো। ডাটাগুলো আপনারাও চাইলে পাবেন, হয়তোবা দেখেছেন অলরেডি। দেখেন, বাংলাদেশে যতগুলো নদী, সবচেয়ে বড় যে রিভার সিস্টেম, পদ্মা রিভার সিস্টেম, মেঘনা রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাঁধ দেয়া। আজকে আমরা এই বাঁধগুলোর কারণে আমরা ম্যাক্সিমাম অনেক শত শত একর চাষি জমি চাষ হচ্ছে না। তারপর হচ্ছে কৃষি উৎপাদন বন্ধ হয়ে গেছে। অনেকগুলো জায়গায় যে মানুষজনের জীবিকা নির্বাহের মূল জায়গা ছিল নদী এবং মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো, আজকে সেই নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের যে নদী প্রবাহের যে অবস্থা বা চ্যানেল, বিভিন্ন নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে, এটা আমরা খুব ভালোভাবেই জানি। সিলেটে, হবিগঞ্জে বা সিলেটের কিছু অঞ্চলে আমরা যতটুকু জানি প্রতি বছরই যখন বাঁধ ছেড়ে দেয় কিছু না কিছু অঞ্চল বন্যা প্লাবিত হয়। এটা এখন বলতে গেলে কমন একটা ব্যাপার হয়ে গেছে, হয়তো আমরা এটা নিয়ে ওইভাবে আলোচনা করি না, তবে এটার একটা সমাধান দরকার। দেখেন, ইন্ডিয়া আমাদের যত বন্ধু রাষ্ট্রই হোক, প্রত্যেকটা কান্ট্রি তার স্বার্থ নিয়েই চলে। তো তারা তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখবে, এটা খুবই স্বাভাবিক জিনিস। তবে এইটার একটা ফয়সালা হওয়া উচিত। আমরা তো এই যে হাজার হাজার বলবো না, কোটি কোটি মানুষের তাদের জীবন জীবিকার যে অবস্থা এই বন্যার কারণে হলো, এর জন্য টোটাল দায় আমি ইন্ডিয়াকে দিব, টোটাল দায় আমি ভারত সরকারকে দিব। সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকের মাছের ঘের নষ্ট হয়েছে, অনেকের পোল্ট্রি ফার্ম নষ্ট হয়েছে, অনেকের গবাদি পশু গরু ছাগল এগুলো বন্যার পানির সাথে ভেসে যাচ্ছে। কেউ যে এদেরকে উদ্ধার করবে, মানুষও উদ্ধার করতে পারতেছে না, পশু পাখি তো পরের কথা। তো এই জায়গা থেকে আসলে জানি না আসলে কিভাবে ফিরবে। যার যার সাধ্য মতো যতটুকু পারেন অথবা পাশে দাঁড়ান, কেউ গিয়ে পারলে দাঁড়ান, কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা যেভাবেই হোক পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আল্লাহর রহমতে 4 থেকে 5 দিনের ভিতরে ইনশাল্লাহ বন্যার সব পানি নেমে যাবে। বন্যার পানি কখনো স্থায়ী হয় না, থাকে না। কিন্তু এই সমস্যাটা শেষ করতে অনেক সময় লাগবে। অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে, অনেকের তার আয়ের ব্যবস্থা হারিয়ে ফেলেছে, অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। না আছে তার ঘর বাড়ি, না আছে তার আয় উপার্জনের মাধ্যম, না থাকবে কোনো কিছু, না থাকবে তার খাবার। অনেক সমস্যা হবে। এটা তো মাত্র বন্যার শুরু। আমি যতটুকু সম্ভব 1998 সালে বন্যার ফেস করছিলাম, তখন ক্লাস 5 অথবা 6-এ পড়ি। আমি কিছু হলেও বুঝি যে আসলে বন্যার বন্যার সময় তো একটা সমস্যা থাকেই, বন্যার পরেও কিন্তু সমস্যাটা আরো 1-2 মাস 5 মাস 6 মাস অনেকের স্থায়িত্ব হয়। কারণ অনেকের টাকা পয়সা নাই, যতটুকু ছিল ততটুকু হারিয়েছে এই বন্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্যা কবলিত যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।